ভাবুন তো একবার, মাত্র ২ বছরের মধ্যে একটা দেশের পুরো রাজনৈতিক চিত্রটা কিভাবে আমূল বদলে যেতে পারে। যেখানে একদলীয় শাসনের একটা ঘন ছায়া ছিল, সেখানে সাধারণ মানুষের ইচ্ছাশক্তি দিয়ে একটা নতুন সকানের শুরু হলো। চলুন বাংলাদেশের সেই অবিশ্বাস্য গণতান্ত্রিক প্রত্যাবর্তনের গল্পটা একটু কাছ থেকে দেখি। কিভাবে একটা বিপ্লবের জন্ম হয় সেটা জেনে আসি। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, বাংলাদেশের এই যে পরিবর্তন, এটা শুধু একটা দেশের গল্প না, এটা আসলে সারা বিশ্বে যারা গণতন্ত্রের জন্য লড়ছে তাদের সবার জন্য একটা বড় উদাহরণ। এটা আমাদের দেখায় যে মানুষ যখন এক হয় তখন নিজেদের ভাগ্য গড়ার ক্ষমতাটা তাদের হাতেই চলে আসে। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু ২০২৪ সালের একটা বেশ বিতর্কিত নির্বাচন থেকে। এমন একটা নির্বাচন যা কিনা গণতন্ত্রের একেবারে গোলাটাকেই নাড়িয়ে দিয়েছিল। বলা যায় এটাই ছিল সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা থেকে পরে দেশ জুড়ে প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে টিআইবি তাদের এক রিপোর্টে এই নির্বাচনকে সরাসরি একতরফা আর সাজানো বলে আখ্যা দেয়। তাদের বিশ্লেষণ একদম পরিষ্কার ছিল, এই নির্বাচনটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে একটা গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। সরকারিভাবে বলা হলো ভোটার উপস্থিতি ছিল ৪১.৮%, কিন্তু এই সংখ্যাটা নিয়েও একটা বিরাট প্রশ্ন তৈরি হলো, বিশেষ করে যখন দাবি করা হলো যে ভোটের একেবারে শেষ ঘণ্টায় নাকি ১৫% ভোট পড়েছে। এই ঘটনাটা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে পুরোপুরি শেষ করে দেয়। সংকটটা যে কতটা গভীর ছিল তা বোঝানোর জন্য খোদ প্রধান নির্বাচন কমিশনারের একটা কথাই যথেষ্ট। তিনি নিজেই স্বীকার করতে বাধ্য হলেন যে মানুষ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। ভাবুন একবার, যিনি ব্যবস্থার রক্ষক তিনিই যখন আস্থা হারিয়ে ফেলেন, তখন বুঝতে হবে পরিবর্তনের সময় হয়ে গেছে। আর এই পরিবর্তনের মশালটা জ্বলে উঠেছিল তরুণ প্রজন্মের হাতে। জেনজি মানে যারা এই ডিজিটাল যুগে বড় হয়েছে, তারা তাদের অনলাইন আর অফলাইনের শক্তি দিয়ে পুরো দেশকে জাগিয়ে তুলল। তারাই নেতৃত্ব দিল এক নতুন বিপ্লবের। সবকিছু ঘটে গেল যেন চোখের পলকে। জুনে যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল তা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একটা গণ অভ্যুত্থানে পরিণত হল, আর তার ফলেই পতন ঘটল ১৫ বছরের এক শক্তিশালী সরকারের। এরপর দেশে দায়িত্ব নিল নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে একটা বিশাল দায়িত্ব ছিল। দায়িত্বটা হলো দেশকে স্থিতিশীল রাখা আর একটা নতুন গণতান্ত্রিক যাত্রার ভিত্তি তৈরি করা। তাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল একটাই, একটা অবাধ, সুষ্ঠু আর বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই পটভূমিতেই অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক নির্বাচনের আয়োজন করে। এই নির্বাচনটা ছিল এক কথায় অনন্য, কারণ দেশের ইতিহাসে এই প্রথমবার ভোটাররা একটা নয়, দুটো ব্যালটে তাদের রায় দেওয়ার সুযোগ পেলেন। বিষয়টা খুব সহজ কিন্তু দারুণ যুগান্তকারী। ভোটারদের হাতে ছিল দুটো ব্যালট। সাদা ব্যালটটা দিয়ে তারা তাদের এলাকার সংসদ সদস্য নির্বাচন করেছেন, আর গোলাপি ব্যালটটা ছিল দেশের ভবিষ্যৎ ঠিক করার জন্য একটা গণভোট, যেটা কিনা দেশের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তো এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল কি দাঁড়ালো? সংসদীয় নির্বাচনের রায়টা ছিল একদম পরিষ্কার, পরিবর্তনের পক্ষে একটা শক্তিশালী গণরায়। এবারের ভোটার উপস্থিতি ছিল সত্যি চোখে পড়ার মতো, ৬০%-এরও বেশি। কোথায় ২০২৪ সালের সে বিতর্কিত ৪২%, আর কোথায় এই বিপুল অংশগ্রহণ? এটা ছিল একটা স্পষ্ট বার্তা, দেশের নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থা আবার ফিরে এসেছে। ফলাফলে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বাধীন জোট ২০৯টা আসন পেয়ে এক বিশাল জয় পেয়েছে। এই ফলাফল দেশের ক্ষমতার ভারসাম্যে একটা নাটকীয় পরিবর্তন নিয়ে আসে। এই ফলাফলটা দেশের গভীর রাজনৈতিক বিভাজনকেও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে বিজয়ী বিএনপি যখন কোনো বিজয় মিছিল না করে দেশবাসীর জন্য বিশেষ দোয়ার আহ্বান জানাচ্ছে, তখন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে সাজানো প্রহসন বলে পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। তবে সংসদীয় নির্বাচনের পাশাপাশি দিনের আরও একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু এসেছিল, আর সেটা হলো জাতীয় গণভোটের ফলাফল।
এই ভোটটা ছিল দেশের ভবিষ্যৎ, সংবিধান আর শাসন ব্যবস্থাকে নতুন করে লেখার জন্য। ভোটারদের সামনে জুলাই জাতীয় সনদ নামে এক গুচ্ছ যুগান্তকারী সাংবিধানিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছিল। তাদের শুধু সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল তারা কি এই পরিবর্তনগুলো চান নাকি চান না, সোজা হ্যাঁ অথবা না। এই সংস্কার প্যাকেজের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের মধ্যে সীমাবদ্ধ করা আর বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার মতো বড় বড় প্রস্তাব। আর জনগণের রায় ছিল একেবারে অপ্রতিরোধ্য। ৭৩% ভোটার এই সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। এই রায়টা প্রমাণ করে যে দেশের মানুষ শুধু সরকার বদল চায়নি, তারা শাসন ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন চেয়েছিল। তো এই নির্বাচন আর গণভোটের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এরপর কি? ভবিষ্যতের পথ চলাটা কেমন হবে? এর ফলে দেশ যা পেল তা হল একটা নতুন সরকার, একটা নতুন সংবিধান তৈরির রূপরেখা আর ইতিবাচক রাজনীতির জন্য একটা বিরাট গণরায়। এমনকি বিরোধী দলও এখন থেকে গঠনমূলক ভূমিকা রাখার কথা বলছে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এই যে এত বড় পরিবর্তন, এটা কি বাংলাদেশের জন্য একটা স্থায়ী গণতান্ত্রিক জাগরণ, নাকি নতুন কোনো চ্যালেঞ্জ আর রাজনৈতিক বিভাজনের একটা নতুন অধ্যায়ের শুরু? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই বলে দেবে।